দুই দলের প্রধান, বিশেষ করে যদি বিএনপি চেয়ারম্যান এবং একই সাথে জামায়াতের আমি, দুই দলের প্রধানের একটি কথা বারবার উঠে আসে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সেই সাথে আইন শৃঙ্খলায় পরিস্থিতির নিয়ন্ত্রণ, এইসব বিষয়গুলো বেশি উঠে আসছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং সেই সাথে জামায়াতের সোশ্যাল স্মার্ট কার্ড, এই বিষয়টাও আসছে জনগণের কাছে, ভোটের কাছে। এই যে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য করতে পারবে বলে মনে হয় যে নতুন বাংলাদেশে 24 পরবর্তী? দেখেন, প্রতিশ্রুতি খুব ভালো জিনিস, মানুষকে লোভ দেখানো হয় আর কি। এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে কিন্তু আমি বলতে পারবো না। এই কারণে যে এক একটা পার্টিতে এক এক ধরনের ক্যারেক্টার। যেমন আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তারা 10 টাকা সেট ধরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি, নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল। কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না, তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াইতে পারলেন না? কেউ বলে নাই। তবে এটা তেমন বেশি হইচই কিন্তু হয় নাই। এগুলো হয় না কেন? যখন তারা এগুলো দেয় তখনই মানুষ নিজের একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে, বলার জন্য বলে এমনি বলে। আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে, তো তারা প্রায় সিরিয়াস থাকে না, বলে ও বলছে 20 টাকা দিবে, ঠিক আছে আমি 30 টাকা দিব। যে টাকা আপনাকে দিতেই হবে না সেটা 30 কেন 300 বললে সমস্যাটা কি, বলে দিলাম। এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে। আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই। আমি খেলে আমার কথাটা বলি, আমি এটা বহুর জায়গায় বলি, সেটা এখনো বলি। আসলে না, এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না। তারা খালি একটা জিনিস চায়, তারা বলে দেখেন ভাই, আমার মাস শেষে বাজারটা আমিই করব, আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না, আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না, ওটা আমিই করব, আপনি খেলে আমাকে ডিস্টার্ব করেন না, আর কিছু না। কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে। আনফরচুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। কারণ বাজার থেকে ধরেন, আমি ওখান থেকে ধরেন আমি জিনিসপত্র কিনলাম, একটা সবজি আমি কিনলাম 80 টাকা কেজি, ঠিক আছে? এই সবজিটা যেখান থেকে আসছে, বগুড়ার থেকে আসছে, বগুড়া কিন্তু এটা বিক্রি হয় 40 টাকা কেজি। তো তার সঙ্গে আপনি পরিবহন খরচ ধরেন, তাহলে দাম হতে পারে 45 টাকা কেজি, বড় জোর 50 টাকা কেজি। তো এটা 80 টাকা কেজি হচ্ছে কেন? হচ্ছে এই কারণে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে, তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে, রাস্তায় চাঁদা উঠাচ্ছে, এখানে এসে চাঁদা তুলতেছে। এই যে চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকারের। এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না। কেন করে না? কারণ চাঁদার ভাগটা ওনারাও পায়। আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল, উনি নাকি এই কারণ বাজার থেকে প্রতিদিন নাকি 1.5 কোটি না 2 কোটি টাকা পাইতেন। তার মানে কি, উনি চাঁদার ভাগ পাইতেন 1.5 কোটি টাকা, ওনাকে দিত, দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি, ওটা নিজেরা ভাগাভাগি করে নিত। তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায়? কারণ বাজারে, কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে, ওইখানে এই অবস্থা। সারা রাস্তায় কি হতো? তো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার চাইলে পারে। আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি 40 টাকা সবজি 80 টাকায় কিনতে বাধ্য করেন না। আপনি করতেছেন। আপনি কিভাবে করতেছেন? আপনি কোনো কিছু না করে করতেছেন। মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না, আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, যে কারণে আমাকে 40 টাকা জিনিস 80 টাকায় কিনতে হচ্ছে। আমি একটা প্রশ্ন করেন, জি, জামায়াত যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি কতটা সম্ভব? শুনেন, এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে না, এটা সম্ভব। এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব, যদি তারা এটা মিন করে, যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই, সম্ভব। জামাতের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষে সম্ভব, যে কারোর পক্ষে সম্ভব। সমস্যাটা হলো কি, এরা তো যেটা বলে সেটা করে না, করে না। তো এই জায়গাটাতে আমাদের সন্দেহটা থেকে যায়। আমি আসবো আপনার কাছে, জনাব আতিকুর রহমান। আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মধ্যে কিছুদিন আগেও মনে হয় পলিসি সামিট একটা প্রতিশ্রুতি ছিল, সেখানে 64 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, এই বিষয়টা উঠে আসে। কিন্তু আমার প্রশ্নটা হলো, যে মেডিকেল কলেজগুলো আছে, সরকারি মেডিকেল, সেখানে তো আসলে বিনামূল্যেই চিকিৎসা হয়।
আপনারা আবার এই কি ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন সেটা কি, আর যদি দেন 64 বছর ঊর্ধ্বে ওদের দিবেন আর 5 বছর নিচে শিশুদের মাঝখানে যারা আছেন তারা কি দোষ করেছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আপনি একটা ভালো বিষয় উপস্থাপন করেছেন। জামাত ইসলামের এই যে সামিটটা হলো, মানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তারা সেই পলিসিগুলো উপস্থাপন করেছেন। যদি আপনাকে বলি, এই পলিসি সামিটের প্রস্তুতি বহু আগ থেকে হয়েছে এবং প্রায় 30টি দেশ থেকে যারা জামাত ইসলামী একসময় করেছেন, ছাত্র শিবির করেছেন, এখনো করছেন এবং যারা বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন, বিশ্ববিদ্যালয়ের টিচার আছেন, গবেষক আছেন, এই সবাইকে নিয়ে এসে বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার দিকগুলোকে সামনে রেখে বাংলাদেশের বাস্তবতাকে আমরা বিবেচনায় নিয়ে মূলত এই পলিসিগুলো আমরা করেছি। দেখুন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুরবস্থাটা কেন আমরা সবাই জানি। বাংলাদেশের যারা রাজনীতিবিদ, আমি আমার কথা বলি, তারা কি করেন, অসুস্থ হলেই তারা দেশের বাইরে চলে যান, সিঙ্গাপুরে যান, লন্ডনে যান, কিংবা আরো ভালো তারা চায়না চলে যান। যার জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাত কিংবা মানুষের সেবার যে দিকটাকে উন্নত করা দরকার ছিল সেটা কেউ কিন্তু মনোযোগী দেননি। বা আমাদের স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ কিন্তু সেখানে অনেক কম বরাদ্দ, যেটা জামাতে বা বলেছে তারা জিডিপি তারা 7 থেকে 8% তারা সেখানে বরাদ্দ করবেন। দেখুন, মানুষের অসহায়ত্ব দুই অবস্থা হয়, 1 থেকে 5, 0 থেকে 5% সে খুবই অসহায়, অন্য নির্ভরশীল থাকেন। আবার 64 এর পরে মানুষ আরো অসহায় হয়ে যান। এই সময়টা কিন্তু একটা শিশুর জন্য তার পরিবারের বিষয় আছে সেখানে গুরুত্বপূর্ণ, আবার একজন বৃদ্ধের জন্য কিন্তু তারও সেখানে যত্নের বিষয়গুলো আছে। কিন্তু বাংলাদেশে আমাদের যে সরকারি হসপিটালগুলো আছে, দেখুন একটা জেলাতে ধরুন আপনার 7 থেকে 8 লক্ষ মানুষের বসবাস, সেখানে সিট মাত্র আছে 70 থেকে 80টা। বহু মানুষকে সেখানে হসপিটালে গিয়ে তাকে ফ্লোরে শুতে হয়, ব্যবস্থাপনা সেখানে থাকে না। আমাদের যা যতটুকু আছে, ডাক্তার বলেন, নার্স বলেন, কিংবা আমাদের এইগুলোর কিন্তু যে আন্তরিক সেবা দেওয়াটার কথা বাংলাদেশের মানুষকে, সেই সেবা কিন্তু সেখানে পাচ্ছে না। জামাত ইসলামের আমরা সকল মানুষকে আমরা সেবা দেব, বিশেষ করে যে 2 শ্রেণীর মানে সেবাটা বেশি প্রয়োজন, যিনি অন্যের উপরে নির্ভরশীল, যদি তার ব্যাপারে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, আশা করি মানুষগুলোর স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে না, তারা সেবা ভালো পাবেন। এবং আমরা মনে করি যে বর্তমান সরকার মেডিকেল কলেজগুলোতে দিবেন, তাই তো, নাকি আলাদা কোনো মেডিকেল কলেজ আমরা জামাত ইসলামী বলে যদি আমরা সুযোগ পাই সব জেলাতে ভালো মানের হসপিটাল আমরা করব এবং ওই জেলার মানুষের চাহিদার আলোকে সেখানে হসপিটাল বেড সংখ্যা বাড়বে, ডাক্তার সেখানে বাড়বে, উপকরণ সেখানে বাড়বে এবং যাতে করে মানুষের এই চিকিৎসা সেবাটা দৌড়গোড়ায় পৌঁছানো আস্থা মানুষ পায়, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমি একটা ক্লিয়ার প্রশ্ন একটা করি, সেটা হচ্ছে এই যে 20 তারিখ সম্ভবত মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে গেছে, সেখানে দেখা গেছে 4টি আসনে যারা আপনারা 30টি আসন এনসিপি কে ছেড়েছেন, সেখান থেকে 4টি আসনে মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি জামায়াতের প্রার্থীরা, এবং তারা বলা হচ্ছে সমর্থকরা তাদেরকে ঘিরে রেখেছেন, সেই জন্য তারা পারেনি, নাকি ইচ্ছে করে করেনি, কিংবা জামায়াতের মধ্যে সে আনুগত্যের বিষয়টা কমে আসছে, দল যত বড় হয় আমরা দেখেছি বিদ্রোহী প্রার্থী হয়, আপনারাও কি সে পথে হাঁটছেন কিনা? দেখুন, এই ঘটনাকে ব্যতিক্রম বলতে হবে। জামাত ইসলামী তো 5ই আগস্টের পরবর্তী সময়ে বলা যায় সব আসনে কিন্তু কাজ করেছে। আমি একটা আসনে ফাটতেছিলাম, কিন্তু আমি সেটা জোটকে ছেড়ে দিতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আসলে যারা ময়দানে কাজ করে তারা একটা সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে যায়, তিনি অনেক পরিশ্রম করেন। এই সংখ্যাটা খুব বেশি না। ইতিমধ্যে কিছু জায়গায় আমরা সংবাদ সম্মেলনকে বলে দিচ্ছি এখানে আমরা প্রার্থী থাকবে না, সম্ভবত 2 থেকে 3 জায়গাতে। আশা করি এটাও আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। জামাত ইসলামী যে নির্দেশনা, এটিকে সবাইকে মানতে হয় এবং সেটা আমরা মেনেই আমরা এই সংগঠনটা আমরা সেখানে করেছি। কিছু ব্যতিক্রমী ঘটনা আর তো কোথাও নাই। দেখুন, আমরা বিএনপি দেখি সম্ভবত 91 জন তাদের বিদ্রোহী প্রার্থী আছে। এই 3-4 জায়গায় বড় দল, তারা তো বলে যে তাদের অনেক বিদ্রোহী বড় দল হলে তো তাদের আরো ভালো শৃঙ্খলা লাগবে, মানে শৃঙ্খলাবিহীন কেউ বড় দল হতে পারে। বড়ত্বের হলো আপনাকে একটা ডিসিপ্লিন আপনাকে আসতে হবে। জামাত ইসলামী আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি অসুবিধা হবে, মোটে প্রভাব পড়বে। বিএনপি এখন एग्जांपल দিতে পারে কিনা জামাতকে? আপনারা তো রেজিমেন্টেড একটা দল বলা হয়, সেখানেও তো বিদ্রোহীরা আছে। একজন আমরা মানুষের সংগঠন, তো এটা কোনো ফেরেশতাদের সংগঠন না। মানুষ অনেকে নানা ধরনের মত থাকতে পারে, কিন্তু দিন শেষে জামাত ইসলামীটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের সংগঠনের সিদ্ধান্তের বাইরে একজন নেতাও তার বাইরে যাওয়ার সুযোগ নাই। হয়তো 2-1 দিনের মধ্যে জিনিসটা সমাধান হয়ে আশা করি যে আমাদের সমঝোতা তার ভিত্তিতে ইলেকশন সেখানে হয়ে যাবে। ধন্যবাদ জনাব মাসুদ কামাল।
জি এম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই কথাটা তিনি তুলছেন, কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন, তারাও নির্বাচন করছেন। তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে না, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে? এক, দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না, সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা? জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল। তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল, জামাত ইসলামও ছিল। তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয়। জাতীয় পার্টি নির্বাচন করতেছে, কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে, বড় বড় মিটিং করছে, সেরকম আমি অতটা দেখছি না। তাদের গণসংযোগ অত বেশি দেখছি না। তার মধ্যে জাতীয় পার্টির জি এম কাদের কিছু কিছু কথাবার্তা বলতেছেন। তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো। প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন, ওরা আমরা না ভোট দিব। না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম। অনেকেই বলছেন যে বিএনপির সরকারের পক্ষ থেকেও বলছে অনেকে, না ভোট সরাসরি তা বলেন। জয়নুল আবেদিন ফারুকের একটা তথ্য দেখলাম, সেটা দেখ, আমি সেটা দেখি। মেজর হাফিজও বলছেন, হ্যাঁ, মেজর হাফিজের জন্য বলছেন না ভোট কেন, গণভোট কেন। তাকে না ভোটের জন্য প্রচারণা কথাটা এই আমি প্রশ্নটা ওনার মতো আসবো পরে। আর কি। অনেকে চুপচাপ বলছেন, আরে ঠারে বলছেন, আমি কেন বলবো, আপনাদের সিদ্ধান্ত, এগুলি বলছেন। ওই যে মির্জা আব্বাসকে দেখলে বলতেছেন আপনাদের যেটা ইচ্ছুটা দিবেন আমাকে। তো উনি না না ভোটের কথা সরাসরি উচ্চারণ করছেন এবং দলীয় প্রধান হিসেবে এটা একটা বড় ব্যাপার। আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। তো আপনি যথার্থ প্রশ্ন করছেন, যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন, এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন। আমার কি মনে হয় জানেন, উনি বোধহয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এগুলো আমি বলবো, লোকে আমাকে নিয়ে আলোচনা করবে, একটু মানে আমি কভারেজ পাবো। এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমিও চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে। এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না। এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে, ভুল না কিন্তু অন্যায় করেছে। আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছেন, মামলাটা তাড়াতাড়ি শেষ করেন। মামলার কাজটা, মামলাতে ভালোভাবে শুরুও হয়নি একদিনও। এখন একদিনের শুরুটা হলেন আপনি তো নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন, যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের 3 তারিখে 24-এর। ঠিক হয়নি কাজটা, আমি ওই দিনই বলছি, কিন্তু ওই দিনই আমি বলছিলাম এ ঠিক হচ্ছে না। এমনকি আমি বলি আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে না, আমি এটারও পক্ষে না। এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাহরির করবো না? আমি আইন অমান্য করতে চাচ্ছি না। এখন আমি এর পক্ষে না, পছন্দ করি না, সমালোচনা করি, সবই ঠিক আছে, কিন্তু যখন আওয়ামী লীগকে স্থগিত করছে তখন তো আওয়ামী লীগ করতে পারছে না। এই জন্য আমি হাহুদাস করতে পারি, কিন্তু আমি আইন ভাঙতে পারবো না। আমার কথা হলো এটাই যে আইনে পারলে আইন চেঞ্জ করবো, আইন চেঞ্জ করে আন্দোলন করবো, কিন্তু আইন তো অমান্য করতে। এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ, তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না। কিন্তু অবৈধ নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আন্দোলন করি, আন্দোলন করে বৈধ বানিয়ে তারপরে আমি আসি, সমস্যা তো নাই। না, আমার এই জন্য আমার মনে হয় কি এগুলো উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য। আমরা একটা প্রশ্ন, যেমন আমি বলি যদি এই আলোচনা এই কথা না বলতেন তাহলে কি এই আলোচনাটা আপনি প্রশ্ন আমরা করতেন? আপনি করতেন না। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে জোরালো অবস্থান দেখছি না গণভোটে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। আপনি নিজেও বলেছেন কেউ কেউ না পক্ষেও কাজ করছেন, কিন্তু যদি না কোনো কারণে বিজয়ী হয়, দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে, বা যারা এতদিন হায়ের পক্ষে ছিল তাদের অবস্থা কি হতে পারে? না বিজয়ী হওয়ার সঙ্গে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্পর্ক নেই। না, আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে। আওয়ামী লীগ তার শক্তি থেকে আসবে, পলিটিক্যাল পার্টি তো। এই দেশে তো আওয়ামী লীগের প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে, এখনো আছে, একসব মারা গেছে। যে লোকগুলো আওয়ামী লীগকে ভোট দেয়, যে লোকগুলিকে আওয়ামী লীগকে ভালোবাসে, যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই লোকগুলি কি সব করবো নাকি যে উড়ে গেছে বাতাসে? উড়ে তো যায় না, তারা এই দেশে আছে। তো তারা তাদের মতোই আছে এবং তাদের সংখ্যা একদম কম না, অনেক, তাদের সংখ্যা অনেক, তাদের সংখ্যা আছে অনেক। এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায়।
তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায়, কাজেই তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে। এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি, আমি এই মুহূর্তে আমার যেটা অপিনিয়ন আর কি, পার্সোনাল অপিনিয়ন, আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না। এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ, যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে, তারা ওখান থেকে কিছু কিছু টাকা ছাড়বে, এখানে একটা ডিস্টার্ব করবে, এখানে একটা ঝামেলা করবে, করতে পারবে। 23 জানুয়ারি সেই বক্তব্য তো দিয়েছেন শেখ হাসিনা, অডিও বক্তব্য বলেছেন নির্বাচনকে বন্ডুল করবার জন্য, নির্বাচনকে বিঘ্ন করবার জন্য। ওই বক্তব্যের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের আমি পাত্তা দিই না। জি, ওই বক্তব্য যদি থাকতে পারতো তাহলে তো 2024-এর 5 আগস্টই পারতো, হলো না কেন? কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, ওদের বলতে দেন, এইটাও আমার কাছে একটা ফালতু কাজ মনে হয়। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে হবে, এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে? থামাইতে পারবে? বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। কার কি বলার বলতে দেন না, বললে কি দেশ উল্টে গেল? উল্টে গেল বললেই দেশ উল্টে যায় না। মানুষ জানে ভাই, আজকালকে মানুষের বোকা মনে করেন না। আমি মানুষের একটা জ্ঞান দিয়ে দিলাম, আসলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো, এটা হয় না রে ভাই। বাউফলে হাসনাত আব্দুল্লাহকে বেশ বড় করে জোরে জোরে স্লোগান দিতে দেখলাম, দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে আসলে অনেকে বলছেন হাসনাত আব্দুল্লাহ জামাতের অংশ হয়ে গেছেন, বা যদি নির্বাচনের পরে অনেকে হয়তো জামাতেও প্রবেশ করে, হাসনাত আব্দুল্লাহ কি সে পথে আছেন কিনা? আর হাসনাত আব্দুল্লাহ নিজের পক্ষে ভোট না চেয়ে জামাতের দাড়িপাল্লার পক্ষে ভোট চাওয়াটা কতটা যৌক্তিক, সেটা একটু আপনি বলবেন ক্লিয়ার করে। দেখুন, হাসানাত আব্দুল্লাহ আমাদের জুলাই বিপ্লবীর, এবং তারা এখন জাতীয় নাগরিক পার্টির তিনি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের, এবং তিনি কুমিল্লা একটা আসন থেকে নির্বাচন করছেন। যেহেতু আমাদের একটা 11 দলীয় নির্বাচন ঐক্য হয়েছে, এখানে সব দলের নেতারাই সব দলের প্রোগ্রামে যাচ্ছেন। আমাদের জামাতের আমিরও তো শাপলাগুলির পক্ষে ভোট চেয়েছেন আমাদের গত প্রথম 22 তারিখে। মামুনুল হক সাহেবও তিনি বাউফলে গিয়েছেন। যেহেতু আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে নির্বাচনে ঐক্য হয়েছে, এই জন্য সবাই দলের প্রোগ্রাম করতে যাচ্ছেন।